দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি বেলুড় গার্লস হাই স্কুলের শিক্ষিকা শ্বেতা পাঠক আজ তোমাদের সামনে উপস্থিত হয়েছি তোমাদের অন্তর্কলজ অধ্যায়টির বেশ কিছু জিনিস সম্পর্কে তোমাদের আগে আমি ধারণা দিয়েছিলাম। এই অধ্যায়েরই আরো কিছু বিশেষ ধারণা সম্পর্কে তোমাদের আজকে আমি জানাবো। যেমন আমরা প্রথমে হেডিং দিয়েছি, দেখো, একটি অপেক্ষকের সাপেক্ষে অপর একটি অপেক্ষককে কিভাবে অন্তর্কলজ বা ডেরিভেটিভ করবে। ধরা যাক তোমাকে y একটা অপেক্ষক দেওয়া আছে x এর, y ইকুয়াল টু ux, আর z আরেকটা অপেক্ষক দেওয়া আছে x এর, z ইকুয়াল টু vx, আর বলা আছে ux vx এই দুজনেই x এর সাপেক্ষে অন্তর্কলন যোগ্য। তোমাদের বলল যে তুমি এই y এর অন্তর্কলজ বার করো এই z অপেক্ষকের সাপেক্ষে। অর্থাৎ আমরা ম্যাথমেটিক্যালি কি লিখবো, dy বাই dz আমায় নির্ণয় করতে হবে। কিভাবে আমরা করব না, আমার দেওয়া আছে y একটা ফাংশন অফ x, সেই ux, তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবো উইথ রেসপেক্ট টু x, এটা অলরেডি আমরা জানি। তা dy dx আমার কত হবে, আমি ধরলাম এটা হলো u ড্যাশ x। সিমিলারলি আমি z ইজ আ ফাংশন অফ x, তো আমি এখান থেকে dz বাই dx বার করতে পারবো, ধরে নিলাম এটা হলো v ড্যাশ x। তাহলে আমরা চেইন রুলের সাহায্যে কি লিখতে পারি, dy dz ইকুয়াল টু dy dx ইন্টু dx dz। অর্থাৎ dy dx কে আমি dz dx তে ভাগ করতে পারি, করলেই আমি dy dz পাবো। বললাম কি, dy dx কে dz dx দিয়ে, নট dx dz, dz dx দিয়ে ভাগ করতে পারি, ভাগ করলে আমি কি পেয়ে যাব, dy dz। এটা গুণ আকারে বললাম, আবার এটাকে আমি চাইলে dy dx বাই dz dx লিখতে পারতাম। তা সেটা লিখলে আমার কি দাঁড়াবে, u ড্যাশ x বাই v ড্যাশ x। অর্থাৎ আমাকে যদি একটা অপেক্ষক দিয়ে সেটাকে আরেকজন অপেক্ষকের সাপেক্ষে ডেরিভেটিভ করতে বলে, তখন আমরা এইভাবে করব। খালি খেয়াল করবে কাকে কার সাপেক্ষে বলেছে। ধরা যাক আমার যদি এই অঙ্কটাই বলতো z কে করো y এর সাপেক্ষে, তাহলে কিন্তু আর dy dz বেরোতো না, সেক্ষেত্রে বেরোতো dz বাই dy। এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে কোনো অঙ্ক করার সময়। আমি একটা উদাহরণ তোমাদের দেখিয়েছি। ধরো আমি অঙ্কে বললো সাইন এক্স স্কোয়ারের সাপেক্ষে tan e টু দি পাওয়ার x এর অবকল গুণাঙ্ক নির্ণয় করো। অবকল গুণাঙ্ক মানে তার ডেরিভেটিভ করো। তাহলে আমার এখানে কার সাপেক্ষে, সাইন এক্স স্কোয়ারের সাপেক্ষে, তাহলে আমি এটাকে y ধরলাম, এটাকে z ধরলাম, আর লিখলাম dy dz বার করতে হবে। এইটা কিন্তু প্রথম ঠিক করে বুঝে নিতে হবে। তা y আমার আছে tan e টু দি পাওয়ার x, এখন এটা হয়ে গেল tan ফাংশন, যে আবার কিনা ই টু দি পাওয়ার এক্স এর ফাংশন, তার মানে ফাংশন অফ ফাংশন বা অপেক্ষকের অপেক্ষক, এই আকারটায় আমরা যেটা শিখেছিলাম ফার্স্ট ভিডিওটায় আমার ডেরিভেটিভের, সেইভাবে করব। অর্থাৎ আমি এবার dy dx করছি, অর্থাৎ দুদিকে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু x। এদিকটা tan x এর মতো করলাম x স্কয়ার টু দি পাওয়ার x, কিন্তু এ আদৌ x নয়, ইনটু এর ডেরিভেটিভ ddx অফ ই টু দি পাওয়ার x। এই লেখার ধরনটা একটু লক্ষ্য করবে, যে ফাংশনে তোমার এখন ডেরিভেটিভ করা বাকি আছে তাকে লিখছি ddx দিয়ে, আর ব্র্যাকেটে ফাংশনটা লিখছি, যেন এইটা লেখার মানে হলো বলা হচ্ছে বাংলায় যে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করো। এই ddx লেখা মানেই ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ করো উইথ রেসপেক্ট টু এক্স, অর্থাৎ ভেরিয়েবল এখানে এক্স। তাহলে এইটা তো হয়ে গেল সেক্স স্কয়ার টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তোমরা জানো ই টু দি পাওয়ার এক্স, তাহলে পেলাম সেক্স স্কয়ার টু দি পাওয়ার এক্স ইনটু ই টু দি পাওয়ার এক্স। তেমনি আমরা z যে sin x স্কয়ার, এরও যদি বোথ সাইড উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করি, এদিকটা লিখবো কত, dz dx, আর এদিকে sin x এর মতো কি পাবো, cos x, কিন্তু এ আদৌ x নয়, এটাও ফাংশন অফ ফাংশন, তাহলে এটাকে কি লিখবো, ddx অফ x স্কয়ার। তাহলে x স্কয়ার ডেরিভেটিভ 2x, উত্তর হলো 2x cos x স্কয়ার। কিন্তু আমার চেয়েছিল কত, dy dz, তাহলে এইভাবে লিখছি dy dx বাই dz dx সমান ই টু দি পাওয়ার, মানগুলো এবার বসাও, dy dx হচ্ছে ই টু দি পাওয়ার x x স্কয়ার ই টু দি পাওয়ার x, আর dz dx হচ্ছে 2x cos x স্কয়ার। তাহলে দেখো তোমরা যে প্রিলিমিনারি ডেরিভেটিভ শিখেছো তাই দিয়েই কিন্তু একটু অন্যভাবে অঙ্কটা করে ফেলতে পারলাম। আমি তোমাদের দুটো অঙ্ক করতে দিয়েছি, নিজেরা করবে। যেমন ধরো দিলাম cos 3x এর সাপেক্ষে 10 টু দি পাওয়ার x log sec x এর অবকল গুণাঙ্ক নির্ণয় করো। তো বুঝতে পারছো, আমরা এটাকে ধরে নেবো সেক্ষেত্রে y, আর এটাকে ধরে নেবো আমরা z, আর বার করবো কত, dy dz।
এই z এর ডেরিভেটিভ মানে dz dx বার করা কোনো অসুবিধা নেই, কিন্তু যখন এই y টাকে উইথ রেসপেক্ট টু x করবে, বি কেয়ারফুল। এটা আছে a টু দি পাওয়ার x log x এই আকারে, এবং এরা গুণ আকারে অর্থাৎ uv, এটাও মাথায় রাখতে হবে। অনেকে কিন্তু তোমরা ভুলে যাও যে a টু দি পাওয়ার x log x, a টু দি পাওয়ার x এরও ডেরিভেটিভ করে দিলে, log x এরও ডেরিভেটিভ করে দিলে, log x টা করার সময় হয়তো log sec x এটা খেয়াল করলে, কিন্তু এইটা প্রথম লক্ষ্য করলে না, যেটা কিন্তু দুটো ফাংশনের গুণ। তাহলে ডেরিভেটিভ করার সময় কিন্তু খুব ভালো করে অবজার্ভ করতে হবে যে কি চাইছে। ধরো এরকম অঙ্ক যদি দেয় tan t কিউব এর সাপেক্ষে t স্কোয়ার প্লাস 2 হোল টু দি পাওয়ার 5 এর অবকলন অঙ্ক নির্ণয় করো। তাহলে বুঝতেই পারছো এখানে আমরা যদি আগের প্যাটার্নে ধরি, এটা আমি y ধরবো, এটাকে আমি z ধরবো, আর dy dz বার করব। আচ্ছা, যখন আমরা y এর ডেরিভেটিভ করব, এটা কিন্তু ফাংশন অফ t, এটা খেয়াল করতে হবে, অর্থাৎ আমায় dy dt বার করতে হবে। এটাও কিন্তু ফাংশন অফ t, তাহলে আমাকে dz dt বার করতে হবে। এগুলো কিন্তু ছোট ছোট জিনিস, কিন্তু ভুল হওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, এখানে আমরা একটা নতুন কনসেপ্ট আলোচনা করব, সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহের অন্তর্কলজ। মানে এখানে আমি কিছু ফর্মুলা তোমাদের দিয়েছি, এখন বলবে বিপরীত বৃত্তীয় অপেক্ষক কি। না, আমরা যেমন জানি, ধরো আমি 3 স্কোয়ার করলাম, কত পাবে 9, আর 9 বর্গমূল করলে কত পাও 3। তাহলে এই স্কোয়ার আর বর্গমূল একটা আরেকটার বিপরীত অপেক্ষক বা ইনভার্স ফাংশন। সিমিলারলি আমাদের যে সাইন ফাংশন, কস ফাংশন, ট্যান ফাংশন, এদেরও বিপরীত অপেক্ষক আছে। সাইনের বিপরীত অপেক্ষক হচ্ছে সাইন ইনভার্স, এরম ভাবে লিখবো সাইন পাওয়ারে -1 এক্স। কসের বিপরীত অপেক্ষক হচ্ছে কস ইনভার্স এক্স। ট্যানের হচ্ছে ট্যান ইনভার্স এক্স। এই এক্স গুলোর রিজিয়ন বলে দিয়েছে। সাইন এক্স এর ভ্যালুটা কত, -1 থেকে +1 এর মধ্যে। এই সাইন ইনভার্স এক্স এর এক্সটাও তাই -1 থেকে +1 এর মধ্যে। আর tan এর ভ্যালু মনে করে দেখো, tan এর ভ্যালু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। তাহলে এই tan ইনভার্সের যে এক্সটা, এই এক্সটা আমি চুজ করব মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে। তার মানে কেউ যদি তোমায় দেখায় সাইন ইনভার্স 2 বের করে দাও, তুমি বলবে আমি বাবা পারবো না, কারণ আমার এই এক্সটা -1 থেকে +1 হলে তবেই সাইন ইনভার্সটা বাস্তবে এক্সিস্ট করে। তাহলে আমি -1 থেকে +1 এর মধ্যে যেসব এক্স গুলো, তাদেরই সাইন ইনভার্স বার করতে পারবো। কারণ কি, আমি কি বললাম, সাইন আর সাইন ইনভার্স বিপরীত অপেক্ষক। তাহলে সাইন একটা ভ্যালু, যে কোনো এক্সপ্রেশন বা ভেরিয়েবলকে কোথায় নিয়ে যায়, সাইন এক্স এ। আর মনে করে দেখো সাইন এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যে। তাহলে ওই সাইন এক্স এর উপর যদি আমি সাইন ইনভার্স লাগাই, তাহলে আবার আমায় এক্স ফেরত দেবে। এই যে এটা আমি দেখো তোমাদের লিখেও দেখেছি, এই যে সাইন ইনভার্স সাইন এক্স এর উপর যদি কাজে লাগাই, তাহলে আমায় ফেরত দেবে এক্স, অর্থাৎ সাইন এক্স কে যেখানে নিয়ে গেছিল সেই ভ্যালুটা নিশ্চয়ই -1 থেকে +1 এর মধ্যে। তাহলে সাইন ইনভার্স এই -1 থেকে +1 এর উপরেই আমি কাজে লাগাতে পারি, আর লাগালে ও অরিজিনাল এক্স এ তোমায় ফেরত পাঠিয়ে দেবে। ঠিক একইভাবে কস ইনভার্স কস এক্স এক্স, এইভাবে তুমি প্রত্যেকটা ফাংশনেরই ইনভার্স ফাংশনটাকে লিখতেও পারবে, সেটা তোমায় ভ্যালুও দেবে। আচ্ছা, এখানে এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কি যদিও এগুলো সবই আমরা প্রমাণ করতে পারি আমাদের চেনা সাইন থিটা কস থিটার সাপেক্ষে। যেমন ধরো কেউ যদি এখানে এক্স এর জায়গায় সাইন থিটা বসাও, তাহলে এটা কত পাবে, সাইন ইনভার্স সাইন থিটা মানে কত, থিটা। আর এখানে যদি দেখো এক্স এর জায়গায় তুমি সাইন থিটা বসাও, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা কত, কস স্কোয়ার থিটা। তার মানে এখান থেকে আমি পাবো সেক থিটা। তাহলে এইখান থেকে যদি তুমি ওই এক্স এর জায়গায় সাইন থিটা বসিয়ে নিজে চেষ্টা করে দেখো, তাহলে দেখবে এটা সহজেই প্রমাণ করা যায়। বইয়ে এই প্রমাণগুলো তোমাদের দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারো। ঠিক একইভাবে ddx of cos inverse x কিন্তু -1/√1 - x স্কয়ার। ddx of tan inverse x হচ্ছে 1/1 plus x স্কয়ার। ddx of cot inverse x হচ্ছে -1/1 plus x স্কয়ার। ddx of sec inverse x হচ্ছে 1/x into √x স্কয়ার -1। আর ddx of cosec inverse x হচ্ছে -1/x into √x স্কয়ার -1। এখানে আমি কতগুলো এই বিপরীত অপেক্ষকের মধ্যে কিছু সম্পর্ক আমাদের অঙ্ক করতে কাজে লাগে, সেগুলো একটু লিখে দিয়েছি। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স এর মান হচ্ছে π/2, এগুলো খুব সহজেই প্রমাণ করা যায়। কট ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স এক্স ইকুয়াল টু π/2, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়াল টু π/2। মনে করে দেখো, এই সাইন আর কস কিন্তু পূরক কোণের সম্পর্কে থাকে, মনে আছে, সাইন 90 - থিটা মানে কস থিটা, সেই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে কিন্তু এই প্রমাণগুলো করা যায়।
আচ্ছা যাই হোক, এইটা তো আমি বলেই দিয়েছি আগে। আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা কি জানি ট্যান থিটা সমান 1/cot থিটা, বা কট থিটা সমান 1/ট্যান থিটা। সিমিলারলি এখানে আমরা লিখতে পারি কট ইনভার্স এক্স সমান ট্যান ইনভার্স 1/x। কোসেক ইনভার্স এক্স মানে হলো সাইন ইনভার্স 1/x। তাহলে এইভাবে তুমি সেক ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স সবাইকে লিখতে পারবে। ঠিক আছে? আর এগুলো প্রমাণ করাও খুব সহজ। এখানে আমি তোমাদের একটা অন্য উদাহরণ দেখিয়েছি। ধরো y সমান দিচ্ছে tan ইনভার্স রুট ওভার 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। এক্সটা বলেছে 0 আর π/2 এর মধ্যে। এখন এরকম দেখলে তোমাদের মনে হবে এই তো আমি ফর্মুলা দিয়েছি, tan ইনভার্সের এই যে ফর্মুলা জি dx অফ tan ইনভার্স x মানে 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এটাকে মনে মনে এক্স ভেবে কাজ করলেই হয়। হয়, সেটাও হয়, কিন্তু তাতে অনেক সময় অঙ্ক ছোট হওয়ার থেকে বড় হয়ে যায়, তোমরা সেটাকে সামলাতে পারো না। যখনই কোনো অঙ্ক ট্রিগোনোমেট্রিক দেবে, চেষ্টা করবে এখানে কিছু ফর্মুলা টর্মুলা লাগিয়ে অঙ্কটাকে ছোট করা। ট্রিগোনোমেট্রিক্যাল ফাংশন কিন্তু খুব সহজেই ছোট করা যায়। যেমন দেখো, কায়দাগুলো খালি তোমাদের জানতে হবে, ফর্মুলাগুলো তোমাদের মনে রাখতে হবে। এই 1 কে আমরা কি লিখতে পারি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। আর এই sin x কে কি লিখতে পারি সাব মাল্টিপলে 2 sin x বাই 2 cos x বাই 2। যেহেতু এরা সাব মাল্টিপল আমি এগুলোকে লিখছি, তাই এইগুলোকেও আমি সাইন সাব মাল্টিপলেই লিখেছি। ঠিক একইভাবে এই 1 কেও আমি একইভাবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা লিখেছি, মাইনাস এইটাকে সাব মাল্টিপলে লিখেছি। এতে লাভ কি হলো? দেখো একটা হোল স্কয়ার পেয়ে গেলে উপরে, cos x বাই 2 প্লাস sin x বাই 2 এর হোল স্কয়ার। সিমিলারলি cos x বাই 2 মাইনাস sin x বাই 2 এর হোল স্কয়ার। লক্ষ্য করে দেখো এই পুরো জিনিসটা tan ইনভার্স এর মধ্যে কিন্তু ঘটছে। এখন আমি ডেরিভেটিভ করিনি, আমি শুধুমাত্র এগুলোকে ট্রিগোনোমেট্রিক্যাল সিম্পলিফিকেশন করছি। তাহলে স্কয়ার রুট গুলোকে উঠে যাবে পরের লাইনে। তাহলে তাই পেয়েছি দেখো cos x বাই 2 প্লাস sin x বাই 2 cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এবার আমি কি করলাম, cos x বাই 2 দিয়ে ওপর নিচে ভাগ করে দিলাম। তাহলে একে কত দেবে তোমার 1, এটা tan x বাই 2, এটাও 1 মাইনাস tan x বাই 2। আমার উদ্দেশ্য হচ্ছে ইনভার্সটাকে তুলে অঙ্কটাকে ছোট করা। অর্থাৎ আমি যদি এখানে কোনো একটা tan এর ফর্মুলা আনতে পারি, তাহলে tan ইনভার্স tan ও আমাকে ভেতরের ভ্যালুটা দেবে। দেখো আমরা এত সহজে এটাকে লিখতে পারি। এই 1 টাকে আমি লিখে দেবো tan π/4, আর এখানে 1 টাকে লিখছি tan π/4। তাতে কি হলো, একটা ফর্মুলা তোমার সামনে এসে গেল, tan π/4 প্লাস tan x/2 1 মাইনাস tan π/4 tan x/2। এটা কিসের ফর্মুলা মনে করে দেখো তো? এটা হচ্ছে tan π/4 প্লাস x/2 এর ফর্মুলা, মানে tan অফ a প্লাস b এর ফর্মুলা। তাহলে আমরা জানি tan ইনভার্স tan কি হয়, কাটাকুটি হয় না, কিন্তু এটা ইনভার্স ফাংশন মতে এটা উঠে গিয়ে তাহলে কি থাকবে 5 π/4 প্লাস x/2। এবার দেখো অতি সহজেই আমরা ডেরিভেটিভ করতে পারি উইথ রেসপেক্ট টু x। এটা কনস্ট্যান্ট 0 দিয়ে দেবে, এই হাফটা থেকে যাবে, আর x এর ডেরিভেটিভ 1 হয়ে যাবে। তাহলে dy dx পেয়ে গেলাম হাফ। তাহলে দেখো কত বড় প্রবলেমটা দেখতে ছিল, কিন্তু আমরা শুধু ট্রিগোনোমেট্রিকে কাজে লাগিয়ে এই জায়গায় পৌঁছে গেলাম অতি সহজে। তাহলে এরকম অনেক সময় হবে অঙ্কটা অত্যন্ত বড়, ডেরিভেটিভ কিন্তু যে তার বড় হবে তার কোনো মানে নেই। একটু চেষ্টা করতে হবে প্রথমে অঙ্কটাকে সাজানোর, সাজিয়ে দিতে পারলে ভালো, না পারলে তখন দেখা যাবে। যেমন এই অঙ্কটাই দেখো, y সমান tan ইনভার্স sec x হোল টু দি পাওয়ার m হলে dy dx কত। আমি একে নিয়ে খুব বেশি নাড়াচাড়া করিনি, এটাকে যেমন ফাংশন অফ ফাংশনের ডেরিভেটিভ শিখেছিলাম সেটাই কাজে লাগিয়েছি। অর্থাৎ আমি এটাকে মনে মনে প্রথমে x টু দি পাওয়ার m এর মতো ভাবছি, ভেবে উইথ রেসপেক্ট টু x ডেরিভেটিভ করে পেলাম m x টু দি পাওয়ার m মাইনাস 1। কিন্তু এই আদপেই x না, তাহলে এর ডেরিভেটিভ পাশে tan ইনভার্স sec x। ভালো করে লক্ষ্য করো, যখন আমি এর ডেরিভেটিভ করব এখানে আবার ফাংশন অফ ফাংশন দেখো, কারণ tan ইনভার্স এর সঙ্গে x নেই, আছে sec x। তাহলে যখন আমি tan ইনভার্স এর ডেরিভেটিভ করব অবশ্যই 1/1 প্লাস এক্স স্কোয়ার তো পাবোই, কিন্তু এখানে x আবার x নয়, ও হচ্ছে sec x। তাহলে ওর ডেরিভেটিভটাও পাশে করতে হবে। দেখো আমি এখানে সেটাই করেছি। তাহলে dy dx সমান m tan ইনভার্স sec x এর m মাইনাস 1 ইনটু tan ইনভার্স এর ডেরিভেটিভ 1/1 প্লাস এক্স স্কোয়ার, এইটা এখন x, কিন্তু এই আদৌ x না, তাহলে আমার পাশে হবে ইনটু ddx অফ এই sec x। ক্লিয়ার? তাহলে এবার আমি sec x এর ডেরিভেটিভ করে sec x tan x পেলাম, আর এটা যেমন ছিল 1 প্লাস x স্কোয়ার x লিখে দিলাম। হয়তো এটা সাইন কসে ভেঙে আরেকটু সিম্পলিফাই করা যাবে, আমি করিনি। এবার আমি তোমাদের একটা নতুন কনসেপ্ট দেবো, দ্যাট ইজ কল্ড প্যারামেট্রিক সমীকরণ থেকে অন্তর্কলজ নির্ণয়। তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন আমরা প্যারাবোলা শিখেছিলাম বা অধিবৃত্ত শিখেছিলাম, y সমান
x সমান 80 স্কোয়ার, y সমান 280, এইরকম আমরা y স্কোয়ার সমান 4x অধিবৃত্তের প্যারামেট্রিক সমীকরণ শিখেছিলাম। অর্থাৎ অন্য কোনো প্যারামিটারের সাহায্যে আমি x y কে এমন ভাবে ধরবো যাতে আমার কার্ভটা ইকুয়েশন তৈরি হয়ে যায়। এখানে ধরো দেওয়া আছে y একটা ফাংশন, ফাংশন অফ t, আর x দেওয়া আছে অ্যানাদার ফাংশন, এটা ফাংশন অফ t। এবার তাহলে এরকম যে দুটো প্যারামিটারের সাহায্যে x y কে বললাম, এর থেকে বললো dy dx নির্ণয় করো। এখন এটাও বলা আছে অবশ্যই যে ft আর ফাইটি দুজনেই t এর দ্বারা অবকলন যোগ্য। যাকগে, তাহলে আমার এখানে কি হলো, x সমান ফাইটি। এখন আমরা এই অঙ্কটা করার জন্য একটু অন্য জিনিস করছি। কিরম, x সমান ফাইটি যদি অপেক্ষকটা হয়, আমরা এর বিপরীত অপেক্ষকটাকে ধরে নিচ্ছি। কিরম, t সমান সাই x ধরে নিচ্ছি। x সমান ফাইটি দিয়েছে, আর এই t টার আমি ধরে নিচ্ছি t সমান সাই x। তাহলে দেখো এই y সমান কি দাঁড়াচ্ছে, y সমান দাঁড়াচ্ছে ফাংশন অফ t, t আবার সাই x, তাহলে y দাঁড়াচ্ছে ফাংশন অফ t যেখানে t হচ্ছে সাই x। এবার আমি y আর x এর একটি বোঝা গেল y x এর একটা অপেক্ষক। তাহলে আমি যদি এখান থেকে dy dx বার করি, যদিও দেখতে এটা t এর সাপেক্ষে, কিন্তু আমি আবার জানছি t হচ্ছে x এর সাপেক্ষে, তাহলে আমি যদি dy dx বার করতে চাই, তাহলে আমায় অবশ্যই এই t টাকে মাঝে নিতে হবে। তাই লিখলাম dy dt ইন্টু এই t টাকে নেওয়ার জন্য dt dx। তার মানে dy dt বাই dx dt লিখতেও পারি। আর এইটার থেকে আমি কি পাচ্ছি, y যদি ft হয় dy dt কত হবে, ধরে নিচ্ছি f ড্যাশ t, সেটা লিখতে পারি। t যদি সাই x হয় তাহলে আমার, বা x যদি ফাই t হয় তাহলে dx dt কত হবে, ফাই ড্যাশ t। এভাবে এখন আমরা লিখতে শিখে গেছি। তাহলে এখানে কি পেয়ে গেলাম, f ড্যাশ t বাই ফাই ড্যাশ t, যেখানে ফাই ড্যাশ t অবশ্যই জিরো নয়। কোনো জিনিস নিচে থাকলে সেটা জিরো হলে কিন্তু আর সেটা আমি লিখতে পারি না, কারণ তাহলে সেটা অসংজ্ঞাত হয়ে যাবে। একটা উদাহরণ আমি তোমাদের করে দেখিয়েছি। ধরা যাক x সমান a cos কিউব 2t। লক্ষ্য করে দেখো x t এর সাপেক্ষে অবকলনযোগ্য। y হচ্ছে b sin কিউব 3t। জানতে চেয়েছে dy dx এর মান কত। তাহলে x কিন্তু ফাংশন অফ t, তাহলে অঙ্ক করতে গেলে প্রথমে আমার dx dt বার করতে হবে। y is also a function of t, তাহলে আমাকে প্রথম বার করতে হবে dy dt। সেটাই করা হয়েছে, x সমান a cos কিউব 2t দেওয়া ছিল, তাহলে এর ডেরিভেটিভ করা মানে কি, এই এটা রয়ে গেল বাইরে, আর cos কিউব 2t এর ডেরিভেটিভ হবে। এটা প্রথম x এর স্কোয়ার এর মতো হলো 3 cos স্কোয়ার x, কিন্তু এ আদপেও x নয়। তাহলে আমরা কি পেলাম, ddt of cos 2t। তাহলে এটা কত পেলাম, 3a cos স্কয়ার 2t, আর cos 2t এর ডেরিভেটিভ কি, মাইনাস sin 2t, আর 2t এর ডেরিভেটিভ হচ্ছে 2, তার মানে অ্যাকচুয়ালি মাইনাস 2 sin 2t। এবার গুণটুন করে আমরা এইটা পেলাম। y দিয়েছে দেখো b sin কিউব 3t, তাহলে এবার আমরা বার করছি dy dt। তো dy dt তে b বাইরে রয়ে গেল, তাহলে ddt of sin কিউব 3t। এবার sin কিউব 3t এর ডেরিভেটিভ কত হবে, 3 sin স্কয়ার 3t ইনটু ddt of sin 3t। তাহলে এটা কত হলো, 3b sin স্কয়ার 3t, আর এটার ডেরিভেটিভ sin mx এর ডেরিভেটিভ হচ্ছে m cos mx হয়েছে। তাহলে আলটিমেটলি এটা দাঁড়ালো আমার dy dt। এবার যদি বলে dy dx বার করো, তাহলে আমরা চেইন রুল লাগিয়ে কি পেতে পারি, dy dt বাই dx dt। dy dt যা পেয়েছি লিখে ফেললাম, dx dt যা পেয়েছি লিখে ফেললাম। এইবার শুরু হলো এই t দিয়ে এক্সপ্রেশনটা যেটা আমরা পেলাম, এটা হচ্ছে এর উত্তর। তাহলে আলটিমেটলি dy dx পেয়ে গেলাম এই এক্সপ্রেশনটা, যেখানে আমার x আর y এরকম দেওয়া ছিল। এবার তোমাদের আমি আরেকটা অঙ্ক এখানে দেখিয়েছি। x ধরে নাও a ইন্টু t মাইনাস সাইন t, আর y ধরে নাও a ইন্টু 1 মাইনাস cos t। জানতে চেয়েছে dy dx নির্ণয় করো, এবং t ইকুয়াল টু পাই বাই 2 যদি বসে তাহলে এই dy dx এর মান কত বার করো। তাহলে x কত দিয়েছিল দেখো, a ইন্টু t মাইনাস সাইন t, তাহলে এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু t কত হবে, dx dt। a রইলো, t এর ডেরিভেটিভ কত 1, মাইনাস সাইন t এর ডেরিভেটিভ কত cos t, কারণ যোগ বিয়োগ এর মধ্যেই এর হয়ে গেল কাজ। সিমিলারলি y সমান দিয়েছে a ইন্টু 1 মাইনাস cos t।
তাহলে ডিওয়াই ডিটি কত হবে? এও সেই টি এর সাপেক্ষে। তাহলে এ আর cos টির ডেরিভেটিভ কত? মাইনাস সাইন টি, কারণ 1 এর ডেরিভেটিভ 0। তাহলে মাইনাস মাইনাসে প্লাস সাইন টি। তাহলে আমাদের ডিওয়াই ডিএক্স চেয়েছিল, তাই লিখলাম ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স। এটাকে আবার লিখতে পারি তাহলে এইভাবেও ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। এই লেখাও যায়, এই লেখাও তাই। তাহলে এখানে এ সাইন টি বাই এ ইন্টু 1 মাইনাস কস টি। এবার জানতে কি চেয়েছে? টি এর মান π/2 হলে ডিওয়াই ডিএক্স কত। এবার বসিয়ে দাও, সাইন π/2 বাই 1 মাইনাস কস π/2। কস 90 মান 0, এখানে 0 লিখলাম। আর সাইন 90 1, এটাও 1 ছিল, আলটিমেটলি উত্তর হলো 1। এবার একটা উদাহরণ 6 তোমাদের করে দেখিয়েছি। ধরা বলেছে অবকল সহগ নির্ণয় করো। কিভাবে? cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার এর সাপেক্ষে, আর x সাইন ইনভার্স x এর সাইন ইনভার্স x এর সাপেক্ষে এদের অবকল সহগ নির্ণয় করো। এই অঙ্কটার জন্য আমি একটা লিখেছি ক্লু, x সমান সাইন থিটা পুট করে অঙ্কটা এগো, অথবা তুমি না কিছু পুট করে এটাকে ধরো ইউ বলে দিলে, এটাকে ধরো ভি বলে দিলে, তাই ডিইউ ডিএক্স ডিবি ডিএক্স বার করো, সেখান থেকে ডিইউ ডিবি পাঠাও, দিয়ে এগো। তাহলে আমরা এই প্রথম অঙ্কটা করে দেওয়ার চেষ্টা করছি। y সমান cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার, আর ভি হচ্ছে বাকিটা, অর্থাৎ ভি হচ্ছে এই যে সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার তাহলে আমাকে এর কার সাপেক্ষে কাকে, এই যে বলেছে দেখো, এর এর সাপেক্ষে, হ্যাঁ, এত এর সাইন ইনভার্সের সাপেক্ষে, এটা পরে হবে এটা আগে হবে। তাহলে দেখো আমরা বার করছি কি, এখানে বার করছি দেখো ডিইউ বাই ডিভি, এটা এর 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 সাপেক্ষে, তাহলে এটা উপরে থাকবে এটা নিচে থাকবে, তাই করেছি দেখো, এটা ডিইউ বাই ডিভি, এটা নির্ণয় করতে হবে। এখন আমরা এই অঙ্কটা ছোট করার জন্য x সমান বসাচ্ছি tan থিটা, কারণ যেই tan থিটা বার বসাবে এখানেও একটা cos দিয়ে ফর্মুলা চলে আসবে, এখানেও যেই tan থিটা পারবে বসাবে এখানেও একটা sin দিয়ে ফর্মুলা চলে আসবে। তাহলে দেখো x সমান tan থিটা বসাচ্ছি বাঁ দিকে, u সমান cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এইটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা। ট্রিগোনোমেট্রি ফর্মুলা গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, না হলে কিন্তু ক্যালকুলাস করা খুব শক্ত হয়ে যায়। অথচ ক্যালকুলাস খুব স্কোরিং, 1 বছর ধরে ক্যালকুলাস শিখলে, ডেরিভেটিভ ইন্টিগ্রেশন এসব শিখলে কোনো অসুবিধাই হবে না ভালো নম্বর পেতে। তাহলে এখানে আলটিমেটলি কি পাচ্ছি? cos ইনভার্স 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে cos 2 থিটা। তাহলে এখানে পাচ্ছি cos ইনভার্স cos 2 থিটা। তাহলে আমরা দেখো cos ইনভার্স cos 2 থিটা মানে কত? 2 থিটা। তাহলে এখান থেকে কি পাচ্ছি? u সমান 2 থিটা। আবার একইভাবে v সমান, এখানে যদি x এর মান tan থিটা বসাই কি পাবো? 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে এটা থেকে পাচ্ছি sin 2 থিটা। তাহলে sin ইনভার্স sin 2 থিটা মানে 2 থিটা। তাহলে u আর v এর দেখো একই মান বেরোলো, তাহলে u সমান v লিখে দিলাম। আর du dv কত হবে? না v এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু v, তাহলে du dv হবে 1। ঠিক আছে? এখানে আরেকটা অঙ্ক করেছি, খুবই ভালো অঙ্কটা। y equal to sin inverse 5x plus 12 root over 1 minus x square by 13 হলে dy dx কত? বুঝতে পারছো যে এটার ইনভার্স করা, তার আবার মধ্যে তার ফাংশন করা কত ব্যাপারটা জটিল হয়ে যাবে। তার থেকে সহজভাবে কিছু সাবস্টিটিউশন দিয়ে এই অঙ্কগুলোকে ছোট করা যায়, যেখানে বিশেষ করে ইনভার্স ফাংশন থাকবে সেইগুলো। তাহলে আমরা কি করলাম, ধরে নিলাম x সমান, এই যে xটা আছে sin থিটা, আর এইখানে যে 5 এর 13 কনস্ট্যান্ট আছে এটাকে আমরা ধরেছি এটা কিছু ভেরিয়েবল আলফা, এই কনস্ট্যান্ট আলফার সাপেক্ষে cos আলফাটা ধরছি কিন্তু। তাহলে আমার cos থিটা কত হয়ে গেল? 1 মাইনাস এক্স স্কোয়ার। আর সাইন আলফা কত হয়ে গেল? রুট ওভার 1 মাইনাস cos স্কোয়ার আলফা, মানে এই 1 মাইনাস 5 এর 13 স্কোয়ার। এটা লসাগু করলে অবশেষে পাবে 12/13। এটা কিন্তু করে দেখো। তাহলে আলটিমেটলি কত পাচ্ছি? এই যে টার্মটা দিয়েছিল সেটাকে যদি লিখি, তাহলে এই x ইন্টু 5/13 এই আকারে যেই লিখবো, এই 5/13 জায়গায় আমি cos আলফা বসাতে পারবো, আর x এর জায়গায় তো sin থিটা দেওয়াই আছে, হয়ে গেল। প্লাস এটাকেও যদি 13 দিয়ে ভাগ করি কি পাবো? 12 13 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে
12/13 হচ্ছে কত, আমরা যেখানে বার করেছি সেটা হচ্ছে সাইন আলফা, এটা আমি পরে লিখেছি। হ্যাঁ, গুণে আগে পিছে কোনো ব্যাপার নেই। আর এই √1 - x², দেখো কস থিটা, তাহলে ওই দিয়ে দিয়েছি কস থিটা। তাহলে আলটিমেটলি সাইন থিটা প্লাস আলফা সমান এই যে মানটা দেওয়া আছে সেটা সাপেক্ষে এই সাইন থিটা প্লাস আলফাটা এলো। তাহলে এইবার দেখো এখানে আমরা y সমান কি লিখতে পারি, সাইন ইনভার্স এই পুরো জিনিসটার সাপেক্ষে লিখতে পারি সাইন থিটা প্লাস আলফা। তাহলে সাইন ইনভার্স সাইন থিটা প্লাস আলফা আমার কত দেবে, শুধু থিটা প্লাস আলফা। এবার যদি আমি এই থিটাটাকে যখনই অঙ্কে কিছু সাবস্টিটিউট করবে, ভেরিয়েবলকে চেষ্টা করবে ওই যেটাকে সাবস্টিটিউট করছো তার ভেরিয়েবলকে চেষ্টা করবে আগের ভেরিয়েবলে কনভার্ট করে উত্তর দিতে। তাহলে এখানে আমাদের y সাইন ইনভার্স এই থিটার জায়গায় তাহলে আমি লিখতে পাচ্ছি থিটা, এই যে সাইন থিটা হচ্ছে x, তাহলে থিটাকে লেখা যায় সেক্ষেত্রে সাইন ইনভার্স x। তা আমিও লিখেছি দেখো এই থিটার জায়গায় সাইন ইনভার্স x, এইভাবে লিখে সাইন পাওয়ারে -1 x সাইন ইনভার্স x প্লাস, আর এই আলফার জায়গায় তুমি দেখো এই যে সাইন আলফা তোমার 12/13 আর কস আলফা হচ্ছে 5/13, তাহলে আলফা সমান তোমার লেখা যাবে কস ইনভার্স 5/13। এই যে আলফা সমান লেখা আছে কস ইনভার্স 5/13। তাহলে আলটিমেটলি ডিওয়াই ডিএক্স যখন বার করবো এই পার্টটা 0 আর সাইন ইনভার্স এক্স এর ডেরিভেটিভ হচ্ছে 1/√1 - x²। একইভাবে এই একই অঙ্কে এখানে দেখো এক্স সমান সাইন থিটা আর 5/13 সমান কস আলফা ধরার ফলে কিন্তু আমার সাইন অফ a প্লাস বি ফর্মুলাটা এসেছিল। কিন্তু এই সাবস্টিটিউশন না নিয়ে আমরা চাইলে অন্য সাবস্টিটিউশন নিয়ে অঙ্ক করতে পারি। যেমন দেখো তুমি এই যে এক্স এর জায়গায় যদি cos ফাই বসাও আর হচ্ছে 5/13 সমান সাইন বিটা বসাও, তাহলেই দেখবে তুমি এই একই অঙ্কের একটু অন্য মান পাবে -1/√1 - x²। একই অঙ্কে কিন্তু খালি এটা যদি বদলা বদলি করো বা এটাকে যদি চেঞ্জ করো তাহলে দেখবে উত্তরটা একটু অন্য আকারে আসছে। অর্থাৎ ডিওয়াই/ডিএক্স এর এখানে দুটো উত্তর, একটা এই উত্তরটা আর একটা এই উত্তরটা। ধরো তুমি এরকম দিয়েছে x সমান cos ইনভার্স 8t⁴ -8t² প্লাস 1, আর y দিয়েছে sin ইনভার্স 3t - 4t³ আর বলা আছে 0 আর হাফের মধ্যে t লাই করছে। এরকম অঙ্ক দেখলে আমি বারবার বলছি এত বড় অঙ্কটা cos ইনভার্স x এর ডেরিভেটিভ হয়তো তুমি করে ফেলতে পারবে কিন্তু সেটা যথেষ্ট বড় হবে, তার থেকে একটু ছোট করার সবসময় চেষ্টা করবে। আর দেখবে কোনো ফর্মুলার মধ্যে লুকিয়ে আছে কিনা বীজগণিতে সেটা খোঁজার। আমি যেমন এখানে দেখতে পাচ্ছি এটা সেই 3 sin থিটা -4 sin কিউব থিটা হলে sin 3 থিটা হবে, এটা স্টার ফর্মুলা হয়েছে। অর্থাৎ আমি যদি এখানে t এর জায়গায় বসিয়ে দিই sin থিটা, তাহলে এটা কত হবে 3 sin থিটা -4 sin কিউব থিটা, আর সেটাই হচ্ছে তোমার sin 3 থিটা। আর এখানে এই যে 8t⁴ -8t² প্লাস 1 এটাকেও একটু কিছু কায়দা করে সাজাতে হবে। তাহলে x কত বেরোলো, cos ইনভার্স যেটা দেওয়া আছে। এইটাকে দেখো আমি চাইলে এই দুইটা কমন নিয়ে নিই যদি এদের দুজনের মধ্যে, তাহলে আমি একটা হোল স্কয়ার তৈরি করতে পারছি 1 - 2t² এর হোল স্কয়ার। ঠিক আছে, আর এইটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো আর তারপরে -1 করো দেখবে এই টার্মটা পেয়ে গেছো। এটা কিন্তু নিজে হাতে করে দেখবে। কি বললাম, আমি এই দুটোর মধ্যে 2 কমন নিয়ে যা ছিল 2 কমন নিলে কি থাকবে t⁴ মাইনাস 4t⁴ -4t², তাহলে এইখান থেকে একটা হোল স্কয়ার তৈরি করার চেষ্টা করেছি আর কনস্ট্যান্টটা অ্যাডজাস্ট করেছি করে আমার x টাকে বার করছি, সিম্পলিফাই করছি। এবার আমি t ধরেছি কত sin থিটা, একটা অঙ্কে একটা ভেরিয়েবল একরকমই ধরতে হবে। হ্যাঁ, তাহলে t সমান sin থিটা বসালে কত দাঁড়াবে, এটা 1 - 2 sin² থিটা পাওয়ারে হোল ছিল 2 আর -1 পড়েছিল। এখানে দেখো আমরা লিখতে পারি 2 × cos² 2 থিটা আর -1 তো ছিল, তা 2 cos² 2 থিটা -1 হচ্ছে অ্যাকচুয়ালি cos 4 থিটা। এখানে আমি ফর্মুলাটা একবার লিখে দিয়েছি যে cos 2 আলফা হলে 2 cos² আলফা -1 এইভাবে লেখা যায় অথবা 1 - 2 sin² আলফা এই মানে লেখা যায়। তাহলে আলটিমেটলি আমার 4 থিটা সমান 4 cos ইনভার্স t, এই 4 sin ইনভার্স t, আর এখানে দেখো sin ইনভার্স t মানেই থিটা। তাহলে আমরা এখানে
থিটাকে যদিও মাঝে এনেছি, কিন্তু আমরা চেষ্টা করব অরিজিনাল ভেরিয়েবলে অঙ্কটাকে ব্যাক করাতে, অর্থাৎ টি তে এখানে ব্যাক করালাম। তাহলে dx বাই dt কত হবে? 4/√1 মাইনাস এক্স স্কোয়ার, মানে 1 মাইনাস টি স্কোয়ার। সিমিলারলি y যদি এইরকম দেওয়া থাকে আর আমরা ফর্মুলাটা চিনতে পারি, তাহলে এখানে পুট করলাম কি, t এর জায়গায় সাইন থিটা। তাহলে 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা সমান অ্যাকচুয়ালি সাইন 3 থিটা। তাহলে আমরা কত পেলাম? সাইন ইনভার্স সাইন 3 থিটা। তাহলে সাইন ইনভার্স সাইন 3 থিটা থেকে কি পেয়ে গেলাম? আলটিমেটলি 3 থিটা। আর এই থিটা মানেই তো সাইন ইনভার্স টি, অলরেডি আমরা এখান থেকে ইনভার্স ফাংশন দিয়ে বার করেছি। টি সাইন থিটা হলে থিটা হচ্ছে সাইন ইনভার্স টি। বসিয়ে দিলাম। তাহলে ডিওয়াই ডিটি কত দাঁড়ালো? ডিওয়াই ডিটি দাঁড়ালো 3/√1 মাইনাস টি স্কোয়ার। তাহলে ডিওয়াই ডিএক্স কত দাঁড়ালো? একটা ডিওয়াই ডিটি আর একটা হচ্ছে ডিটি ডিএক্স। তাহলে সেটা যদি আমরা করি, তাহলে ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি, ডিওয়াই ডিটি ইন্টু ডিটি ডিএক্স লিখতে পারি, বা ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তাহলে ডিওয়াই ডিটি কত? 3/√1 মাইনাস টি স্কোয়ার, আর ডিএক্স ডিটি কত? 4/√1 মাইনাস টি স্কোয়ার। তাহলে দুজনেরই √1 মাইনাস টি স্কোয়ার ক্যান্সেল হয়ে গিয়ে থাকছে 3/4। এখানে আমি তোমাদের কটা অঙ্ক করতে দিয়েছি, এইভাবে করবে, চেষ্টা করবে করার। আমি কয়েকটা অঙ্ক ক্লুও দিয়ে দিয়েছি, যেমন তোমাকে বললে অবকল সহগ নির্ণয় করো এই এত বড় ফাংশনটা tan ইনভার্স x এর সাপেক্ষে। তো বুঝতে পারছো, একটাকে y ধরবো, একটাকে z ধরবো, তাহলে এইটার করতে হবে এর সাপেক্ষে। তাহলে এটা y ধরলে এটা z ধরলে আমার বার করতে হবে dy dz। এখানে একটা আমি ক্লু দিয়েছি, এত বড় ইনভার্সের ডেরিভেটিভ করা খুব শক্ত কাজ। তার থেকে আমি একটা ক্লু দিয়েছি কি, দেখো এখানে x সমান tan থিটা বসিয়ে কি পাও, আর এটাকেও x সমান tan থিটা বসিয়ে কি পাও। তারপর একটাকে y ধরে নাও, একটাকে z ধরে নাও, dy dx dz dx বার করে চেইন রুল অ্যাপ্লাই করো। আরেকটা অঙ্ক দিয়েছে, দেখো, যদি x ইকুয়াল টু a ইন্টু থিটা প্লাস সাইন থিটা, y ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস কস থিটা হয়, তবে dy dx এর সরলতম মান নির্ণয় করো এবং দেখাও যে dy dx ইকুয়াল টু -1 যখন থিটা π/2। এটা কিন্তু খেয়াল করো, x দিয়েছে y দিয়েছে, তাহলে আমি চাইলেই এখান থেকে dx d থিটা dy d থিটা বার করতে পারি এবং তার সাথে dy dx ও বার করতে পারি। আরেকটা অঙ্ক দিয়েছে, দেখো, y সমান e টু দি পাওয়ার sin ইনভার্স x এবং z সমান e টু দি পাওয়ার মাইনাস cos ইনভার্স x হলে প্রমাণ করো যে dy dz এর মান x এর উপর নির্ভর করে না। এটাও কিন্তু সাবধানে ডেরিভেটিভ করে মেলাতে পারো। একটা অঙ্ক ধরো দিয়েছে, y সমান sin ইনভার্স 1/√1 প্লাস এক্স স্কোয়ার প্লাস tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1/x। এই ভ্যালুটা দেখে বুঝতে পারছো এটা সাইন ইনভার্স বার করা কত ঝক্কির কাজ। কিন্তু এই ভ্যালুটা বলছে এটা একটা tan, এটাকে আমি যদি x এর জায়গায় tan থিটা বসাই, তাহলে এটা কি দেবে? 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, আরো 1 বাই sec স্কোয়ার থিটা এবার রুট, তাহলে 1 বাই কত হয়ে গেল? sec থিটা, আর 1 বাই sec থিটা মানে হয়ে গেল cos থিটা। আর সাইন ইনভার্স cos থিটা, এই cos থিটাকে তুমি কি লিখতে পারো? sin 90 মাইনাস থিটা। তাহলে ওখান থেকে সাইন ইনভার্স সাইন উঠে যাবে। ঠিক একইভাবে tan ইনভার্স x এর এই x এর জায়গায় যদি tan থিটা পুট করো, তাহলে এটা কত হয়ে যাবে? 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা, রুট উঠে গেলে sec থিটা মাইনাস 1, x হচ্ছে tan থিটা। তাহলে এটাকে আবার সাইন কসে ভাঙো বা সাজাও এমন ভাবে যাতে এই tan দিয়ে কিছু একটা আসে, তাহলে tan ইনভার্স tan বললে তোমার উত্তরটা পেয়ে যাবে। সেটাকে তাহলে নিজেরা করো, করার চেষ্টা করো, আর তোমার উদ্দেশ্য হবে এখান থেকে dy dx কত বার করা। আমি তো ক্লু দিয়েই দিয়েছি, x সমান tan থিটা বসিয়ে চেষ্টা করো। যাই হোক, এখানে আমরা এই বইয়ে, তোমাদের স্ট্যান্ডার্ড বইয়ে এই চ্যাপ্টারের উপর যা কিছু আলোচনা করা যায় আমি মোটামুটি সেগুলো করে দিলাম। তোমাদের কারুর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু তোমরা সেটা জানাবে বা চেষ্টা করবে নিজেরা বই থেকে হোক বা এই ভিডিওটা বারে বারে দেখে হোক সেটা করে ফেলা। ঠিক আছে? বেস্ট অফ লাক।